যে আপনারা জানেন বাংলাদেশে প্রথমবারের মতো হ্যাঁ আমাদের মহিলা ন্যাশনাল টিমের জন্যে আমরা সালমা খাতুনকে শিপনের সাথে অ্যাডিশনাল সিলেক্টর অ্যাপয়েন্ট করা হয়েছে। আপনারা সবাই জানেন যে সালমা 2014-15 বেস্ট বোলার অফ আইসিসি অ্যান্ড অলরাউন্ডার ছিল এবং বাংলাদেশ টিমের ক্যাপ্টেন 2018 থেকে 2015 ছিল। অ্যান্ড এটা আমার মনে হয় এটা রেভলিউশনারি একটা ডিসিশন আমার প্রেসিডেন্ট সাহেব নিয়েছেন, হ্যাঁ, যাতে ভবিষ্যতে মহিলা টিমের সালমা থাকাতে আরও অ্যাসিস্টেড হবে, আরও ডিপলি ইয়েতে। এটা ফার্স্ট টাইম হলো এখানে, আই ডোন্ট থিঙ্ক অন্যান্য দেশে আছে নাকি, এটার একটা। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমাদের আরেকটা জানেন যে মেন্স টিমের একটা সিলেক্টরের জায়গা খালি ছিল, সেটা আজকে বাংলাদেশের ফর্মার ন্যাশনাল টিমের হাসিবুল ইসলাম শান্ত এটা তাকে সিলেক্ট করা হয়েছে। সো he will assist Razak and Gazi Ashraf Lipu bhai as a third selector. আরেকটা হচ্ছে যে আপনারা জানি অগ্রণী ব্যাংক আমাদের গত বছরের 5 নম্বর টিম ইন প্রিমিয়ার লিগ একটা চিঠি দিয়েছিল আমাদের যে তারা হোয়াট এভার দেয়ার রিজনের জন্যে তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারকার লিগে পার্টিসিপেট করতে চাচ্ছে না। তো আমরা তো যেটা হচ্ছে যে ওনারা যদি না করে তো নিয়ম অনুযায়ী দে উইল বি রেলিগেটেড ইন দ্য ফার্স্ট ডিভিশন। কিন্তু আমাদের বোর্ডের ডিসিশন হচ্ছে যে ওদের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে আরো রিকোয়েস্ট করাবে যে তাদের মতো একটা এত পুরনো টিম শুড কন্টিনিউ পার্টিসিপেট ইন দ্য ফিল্ড ফর প্লেয়ারদের জন্যে। আর লাস্ট হচ্ছে যে আপনারা জানেন যে 4টা টিমের মালিকানা নিয়ে আমাদের এই সামনে প্রবলেম চলছিল একটা, যেটার জন্য একটা আমাদের ফর্মার সুপ্রিম কোর্টের একটা জাজ হায়দার সাহেবের আন্ডারে একটা ওয়ান ম্যান কমিটি করে আজকে এই ডিসিশন দেওয়ার কথা ছিল অ্যাবাউট দ্যাট, বাট ওনারা আরেকদিন টাইম নিয়েছে। এই রিপোর্টটা তারা তো 2-3 দিন ধরে এটা নিয়ে বসে এরা এটা কালকে দিবে। কালকে দেওয়ার পরে আমরা 22 তারিখ পর্যন্ত জানেন তো যে আমাদের ইলেকশনের কাউন্সিলরশিপ যাওয়ার জন্য আপনার 22 তারিখ পর্যন্ত আমরা এক্সটেন্ড করেছি এবং এই 22 তারিখেই 6টার সময় আরেকটা বোর্ড মিটিং রাখা হয়েছে 6:30টার সময় টু অ্যাপ্রুভ দ্য কাউন্সিলর লিস্ট, ভোটার্স লিস্ট। এই ছিল আজকের ডিসিশন। এখানে আমাদের তাদের এক্সপিরিয়েন্স, তাদের বাংলাদেশ টিমের পার্টিসিপেশন, তারপরে আমাদের ইন্টারভিউ করা হয়েছে। কারণ আমাদের যারা আপনারা জানেন যে আরো 1-2 জন আমাদের অন্যান্য ডিভিশনে মানে অন্যান্য আমাদের টিমের তারা সিলেক্টর আছে, ওদের থেকে এক্সপিরিয়েন্স হিসাবে শান্তকে নেওয়া হলো। বিকজ শান্ত হ্যাজ প্লেড অনেক দিন বাংলাদেশের টপ লেভেলে, সেই হিসাবে তাকে সিলেক্ট করা হয়েছে। এইটা না, এটা কথাবার্তার কিছু নাই। অন্যান্য যেসব আমরা অ্যাপ্লিকেশন পেয়েছিলাম, শোনেন, দ্বন্দ্বটা হচ্ছে 2 টিমের দ্বন্দ্ব হলে আমরা তো একটা অ্যাপ্লিকেশন পাবো, যে দ্বন্দ্ব যেসব অ্যাপ্লিকেশন পাওয়া হয়েছে সেইগুলিকেই কিন্তু আপনার এই আমরা এই যে একটা ট্রাইব্যুনাল করেছি আমরা, এক 1 মেম্বার তার কাছে ওনার কাছে পাঠানো হয়েছে। যারা আপনার কোনো দ্বন্দ্ব নাই, মালিকানা নিয়ে দ্বন্দ্ব ছিল না, সেটা নিয়ে তো আর না, তারা ডাইরেক্ট দিতে পারবে। আর যেটা আপনি যেটা বলছেন ডিস্ট্রিক্টের ব্যাপারে, এই ডিস্ট্রিক্টের ব্যাপারে আপনার এটা আমাদের যে লিগ্যাল টিম আছে সেই লিগ্যাল টিমের অ্যাডভাইজেই যেটা রাইট অ্যাকর্ডিং টু দ্য ডকুমেন্টেশন সেটাই করা হচ্ছে। গঠনতন্ত্র মানে যেটা অ্যাডহক কমিটি হ্যাজ বিন ফর্মড বাই বাংলাদেশ গভর্নমেন্ট, হ্যাঁ, সো সেইটার লিগ্যালিটির ব্যাপারে উনি অ্যাডভাইস করেছেন, সেই লিগ্যালিটি অনুযায়ী চিঠিগুলি ইস্যু করা হচ্ছে। এটা নির্বাচন কমিশনকে আমরা নিয়মটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী নিয়মটা হচ্ছে যে সবাই জমা দিবে আমাদের অ্যাজ পার
আমাদের যে ফর্ম দিয়েছি সেই আমরা স্ক্রুটিনি করব। ক্রিকেট বোর্ড এটা বোর্ডে মিটিংয়ে অ্যাপ্রুভ হলে আমরা এটাকে নির্বাচন কমিশনে ফরওয়ার্ড করব। এক্সটেনশন অফ ডেট যেটা আমাদের 2 দফায় বাড়ানো হয়েছে সেটা তো জানি, সিগনেচারটা হ্যাঁ, তো এটা হয়তো এটা তো ওনার এখতিয়ার আছে অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন। রাষ্ট্রপতির তো সব এখতিয়ার আছে, সবকিছু করবে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। না কাস্টমস তো ইম্পর্টেন্ট নাকি? জি, ব্রিটিশ কোনো হচ্ছে সংবিধান লিখিত না, কাস্টম মেইনটেইন করে। তো মানে কাস্টমারি ওই হিসাবে কাস্টমারি না, ওনার এটা ঠিক। আর এটা তো আই এম নট দ্য জাজ টু সে দ্য নিয়ম অনুযায়ী, অ্যাজ অ্যান অবজারভার, অ্যাজ নিয়ম অনুযায়ী, নিয়ম অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন অনুযায়ী উনি সর্বোপরি ক্ষমতার অধিকারী, ওটা অ্যাপ্লাই করতে। জি, এটা বিপিএল কমিটি আমাদের দেওয়ার কথা ছিল। এটার অ্যাকচুয়ালি বিপিএল কমিটির সাথে আমরা আবার আলাপ করব। এই যে মিটিং গুলো হয়, সময়টা যে চেয়েছে দেয় নাই, এরপরে 3-4টা মিটিং হলো, এটা তুলেছিলাম। নাকি ওনারাও সর্বময় ক্ষমতার অধিকারী? বিপিএল গভর্নিং বডি দেওয়ার সেই জন্যই তো আমরা ডিক্লেয়ার দিয়েছিলাম, যে আমি নিজে ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমরা 2 দিনের মধ্যে দিব। কিন্তু এর মধ্যে একটা দেওয়া হয়েছিল যে হিসাবটা আমরা দিয়েছিলাম যে কোন ক্লাবের কি আছে, কিন্তু পরবর্তী দেওয়া হয়নি। আমি তো মিডিয়ার চেয়ারম্যান হিসাবে আমিও যাই না, কাগজ যদি হ্যাঁ বিব্রত করে আমি আবার এই যে এই মিটিং থেকে বার হয়ে আমি অফিসিয়ালি আই উইল সিক বিপিএল নিয়ে আইএমজির কিছু শর্ত আমরা আদান প্রদান করছি। এটা হয়ে যাবে সামনে, কারণ এটা হয়েছে কি একটা কন্ট্রাক্টে ফাইনালাইজ হয়েছে, কন্ট্রাক্টের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনে ওদের সাথে আপনার হচ্ছে। হ্যাঁ, এটা বিপিএল কমিটির দায়িত্ব, তো দিলে বিপিএল কমিটি এটা ফিনিশ করে যখন আমাদের বোর্ডে দিবে আমরা তখন অ্যাপ্রুভ করে দিতাম। তো বিপিএল কমিটি এটা এখনো প্রেজেন্ট করেনি, এই কারণে আপনারা কোনো কিছু করতে। হ্যাঁ, আমাদের আমরা হচ্ছে অ্যাপ্রুভার, মানে বাকি 9 জন ডিরেক্টর আপনার বুঝতে হবে যে আমরা অ্যাপ্রুভার। সো বিপিএল কমিটি যখন দিবে আমরা ইমিডিয়েটলি করব। 2-3 বার পেছালো, কারণ জিনিসটা হচ্ছে যে যখন ফর্মগুলি এসেছে, ব্যাপারটা হচ্ছে কি যে নিয়মটা ভেরি সিম্পল, যে আমরা সবার কাছে ফর্ম দিয়েছি। ফর্ম যখন আসে, অনেক সময় অনেক ক্লাব ভুল করেছে, অনেক ডিস্ট্রিক্ট থেকে ভুল করেছে, তখন তারা অ্যাপ্লিকেশন করে আবার নতুন ফর্ম চেয়েছে। দিস ইজ আ প্রসেস, নর্মাল প্রসেস, যে ফর্মে কোনো কাটা ছেঁড়া থাকা যাবে না। তো সেইটার জন্য ভুল করলে এটা চেয়েছে, কিছু ক্লাবও চেয়েছে, কিছু অ্যাসোসিয়েশন চেয়েছে, কিছু ডিস্ট্রিক্টস চেয়েছে, ওইগুলি দিয়েছে। তারপরে আবার আপনারা জানেন যে তারা ওই যে অ্যাডহক কমিটির বাইরে যখন দিয়েছে, সেই বাইরেটার এখানে আমাদের লয়ারদের সাথে কথা বলে, আমাদের তাদের সাথে কথা বলে অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন এইটাই আবার তাদের কাছে চাওয়া হয়েছে। যেগুলি আপনার ঠিকঠাক না এরকম হয়নি, তাহলে তো চিঠি পেতাম, কিন্তু 4টা ক্লাবের মালিকানা নিয়ে যে সমস্যাটা আছে সেইগুলি সেটা নিয়ে তো ডিসিশন কালকে পেয়ে যাবেন। বাকি অন্যগুলি যদি সমস্যা থাকতো আমরা উই আর ওপেন টু রিসিভ লেটার। সো ওরকম লেটার পাইনি আমরা, যে এই 4টা ছাড়া 14টা ক্লাবের ব্যাপারে ডিসিশনের তো কিছু নেই, কারণ 14টা ক্লাবের ব্যাপারে বলা হয়েছে, আপনারা খুব ভালো করেই জানেন 14টা ক্লাবের ব্যাপারে ভেরি ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং, যে দুদক কিন্তু একটা রেকমেন্ডেশন দিয়েছে। সেই রেকমেন্ডেশন আমাদের 4-5টা রেকমেন্ডেশন দিয়েছিল, সেই রেকমেন্ডেশন অনুযায়ী আমরা কাজ করছি। সেই রেকমেন্ডেশনের প্রসেস অনুযায়ী 14টা টিম রেকমেন্ডেশন অনুযায়ী কেন হয়েছে, কি হয়েছে, ইনভেস্টিগেশন হবে, এরকম কমিটি করে ইনভেস্টিগেশন করে হবে। কিন্তু আমাদের কনস্টিটিউশনে আছে ভেরি সিম্পল, যে এখনো তো আমরা তাকে সাজা দিইনি, বুঝছেন? তো সুতরাং তারা এলিজিবল টু পার্টিসিপেট ইন দিস ইলেকশন। সো হ্যাঁ, এটার সাথে সাথে যেহেতু দুদক রিকমেন্ড করছে, আমরা তাদের রেকমেন্ডেশন অ্যাকসেপ্ট করে আমরা
রেকমেন্ড করেছি যে পরবর্তী বোর্ড যাতে এটাকে থরো ইনভেস্টিগেশন করে যাতে ভবিষ্যতে এরকম সিচুয়েশন আর অ্যারাইজ না করে। এটা তো নেক্সট ইলেকশন হবে, আমার কথাটা বলছেন রাইট নাও। এখন আপনাকে আমি অ্যাকিউজ করতে পারি, বাট আপনার জাজমেন্ট যদি না পান তো আপনি তো দোষী না। এটা একদম ক্লিয়ার কাট, এটা কনস্টিটিউশনে ক্লজ নাম্বার 9 সামথিং এ লেখা আছে। সো অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দে আর এলিজিবল। না সেটা না, এটা তো একটু লং প্রসেস, এটা কিন্তু এত ছোট প্রসেস না। আপনার যেটা হচ্ছে 12 দিন আগে আপনি যেটা বলছেন 10-11 দিন না, 12 দিন আগে একটা চিঠি পাওয়া গেছে। এর মধ্যে শুধু এই অনেকগুলি আইটেম আছে। এই আইটেমগুলির ব্যাপারে আমাদের লয়াররা এটার উত্তর দিতে হবে। প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। এই প্রসেসের মধ্যে জানেন ওটার মধ্যে একটা রিকমেন্ড করেছে একটা আপনার সিএফও অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। রিকমেন্ডেশন হয়েছে যে আমাদের একটা এই যে জুনুক্স বলে আপনার এইচআর কোম্পানি অ্যাপয়েন্ট করে প্রপার, এগুলি তো কাজ শুরু হয়ে গেছে। এটাও শুরু হবে এটার মধ্যে। তো এটা আমরা প্রথমে ফার্স্ট স্টেজ হচ্ছে রিপ্লাই করা হবে দুদকের কাছে, তারপরে আমরা এটার প্রসেস করে দেবে। তো দুদকের লেটারে যে সব জিনিস রিকমেন্ড করা আছে আমরা কিন্তু সেটা ফলো করছি। কিন্তু কারেন্টলি কনস্টিটিউশন অনুযায়ী, আমি আবার বলছি যে আমাদের কনস্টিটিউশনে ক্লিয়ারলি লেখা আছে কিভাবে কাকে আপনি বাদ দিতে পারবেন। সেই কনস্টিটিউশন অনুযায়ী এটা কিন্তু তারা এলিজিবল। এইটাই এই বোর্ড মিটিংয়ে ডিসিশন আছে। ঠিক আছে।